নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। অনুষ্ঠান শুরুর আগে আবার বলি, আমাদের বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর সেই সমস্ত লোকজনদের কাছে বলুন যারা এই ধরনের সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চান, তাদের মতামত দিতে চান। শুরু করছি আজকের মতামত, এবং আজকের শীর্ষক বিজেপির ভেতরের হিসেব, বিজেপির সমীক্ষা, ভোট ৩৫%, আসন কমছে। হ্যাঁ, বিজেপির সমীক্ষা, এবং আমি পেয়ে গেছি এরমটা নয়, বেশ কিছু খবরের কাগজ আজকে লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের কাছেও সেই সমীক্ষার খানিকটা অংশ গিয়ে পৌঁছেছে, আমার কাছেও যেরকমভাবে পৌঁছেছে। বিজেপির ভেতরের হিসেব, দিল্লি থেকে এসেছিল সমীক্ষক দল, তারা ঘুরেছে বিজেপির চিহ্নিত ২১০খানা আসনে, সম্ভবত সেই আসনগুলোতে, যে আসনগুলো নাকি একেবারে সংখ্যালঘু ডমিনেটেড নয়, সেই আসনগুলো ২১০টা আসন, সেখানে নাকি বিজেপির জেতার সম্ভাবনা আছে। সেই সমস্ত জায়গা ঘুরে হিসেব বলছে বিজেপি ৩৫% ভোটেই আটকে আছে। সেখানকার গড় ৩৫%। একবার ভাবুন, সেখানকার গড় যদি ৩৫% হয়, বাকি আসনগুলোকে যদি জুড়ে দেওয়া হয়, যা ওনারা বাদ দিয়েছেন, মানে যেখানে ওনাদের ধরেনি, তাহলে মোট জায়গাটা কোথায় এসে নামবে? ২৯৪টা আসনের গড় বিজেপির ভোট শতাংশ কোথায় এসে নামবে একবার ভাবুন। এবং ওই হিসেব বলছে যদি ৭% ভোট বৃদ্ধি হয়, তাহলেও বিজেপির দৌড় থামছে ১১৯-এ। হ্যাঁ, এই সংখ্যাটা আগেও আমি একবার বলেছিলাম। এরকম একটা হিসেব আসার পরে আগামী কমাসের মধ্যে বিজেপি ওই ৩৫কে ৫০% ভোটে নিয়ে যাবার কাজে ঝাঁপিয়ে পড়বে। জয় শ্রীরাম বলে হনুমান যেমন ঝাঁপিয়েছিলেন, তেমন ঝাঁপাতে হবে। হ্যাঁ, বিহারের গিরিরাজ কিশোর সিং এই কথা বলেছেন। তাহলে নাকি ২০০ পার করে যাবে বিজেপি, ২০৭, ৮, ৯, ১০ পেয়ে যেতে পারে। কিন্তু সমস্যা তো আলাদা। হ্যাঁ, ৫০% পেলে তো তাই পাবারই কথা, তার চেয়েও বেশি পাবার কথা। কিন্তু সমস্যা অন্য জায়গায়। হয় তাদের সংখ্যালঘু মুসলমান ৩৩-৩৪% ভোটের কিছুটা অংশ হলেও পেতে হবে, কিন্তু তা তো সম্ভব নয়, কারণ শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছেন ওদের ভোট চাই না। উনি তো জায়গায় জায়গায় সনাতনীদের ফিরে আসতে হবে, সনাতনীদের ভোট বলে চিৎকার করছেন। দেশ, সংবিধান, আরেকদিন সেই আলোচনা করব। বলছেন সেকুলারিজম এসব চলবে না, বাদ। তো যাই হোক, আবার বিজেপির মাথাতেও নেই যে তাদের ৫০% ভোট পেতে গেলে হিন্দু ভোটের ৮৫% পেতে হবে, কম করে, যা তারা পান না, পাবেনও না। কেন? ৭৭% এখানে হিন্দু আছে, ৭৭ না হলেও ৭৫% বটেই। তাহলে সেই ৭৫% হিন্দু কেন বিজেপির দিকে যাচ্ছে না, যাবে না? কেন এত জোর দিয়ে বলছি? কারণ ওই গোবলয় বা অন্য আরো কিছু জায়গার মতো বাংলার হিন্দুদের চরিত্রটা আলাদা, একেবারে আলাদা। তারা বিজেপির হিন্দুত্ববাদে বিশ্বাসই করে না। তারা সারা ভারতের চেয়ে আলাদা। আজ নয়, সেই কবে থেকে, যখন সারা দেশে সতীদাহ প্রথাকে মানুষ কেবল মানেনি, তাকে গৌরবান্বিত করেছে। সেখানকার রাজারা দাঁড়িয়ে থেকে সতীদাহ প্রথাকে সমর্থন করেছেন। তখন আমাদের এই বাংলায় আরেক রাজা রামমোহন রুখে দাঁড়িয়েছেন, আটকে দিয়েছেন। বিধবারা সারা দেশে যখন মরার দিন গুনতেন, তখন এই বাংলার বিদ্যাসাগর বিধবা বিবাহের কথা বলেছেন। আমাদের এই বাংলাতেই নবজাগরণ এসেছে মনীষীদের হাত ধরে, যা সারা দেশে আসেইনি।
আমাদের এই বাংলাতে হিন্দু ধর্মের শিখরে বসে থাকা মানুষটা অনায়াসে কলমা পড়ে মুসলমান হয়েছেন, খ্রিস্ট ধর্মের সাধনা করেছেন, যত মত তত পথ বলেছেন। হ্যাঁ, এটাই বাংলার এক ঐতিহাসিক ঐতিহ্য, যা এই রাজ্যের রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো তো বটেই, এমনকি ধর্মীয় সংগঠনগুলো বয়ে নিয়ে চলেছে সে কবে থেকে আজ অবধি। হ্যাঁ, বাংলার কংগ্রেসকে ভারতের কংগ্রেসের সঙ্গে গোলালে চলবে না। সারা ভারতে আর কোথাও কংগ্রেসের গোটা জেলা কমিটি বিপ্লবীদের হাতে ছিল না, আমাদের এখানে ছিল। সারা ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ কংগ্রেস নেতাদের সঙ্গে বিপ্লববাদীদের সরাসরি যোগাযোগ ছিল না, বাংলাতে ছিল। এখানে চট্টগ্রামে সূর্য সেন গোটা চট্টল এলাকার, আজকে চট্টগ্রাম জেলার নয় তার চেয়েও বেশি বড় এলাকার কংগ্রেসের দায়িত্বে ছিলেন। অস্ত্রাগার দখলের পরে সত্যিটা সামনে এসেছিল। সুভাষচন্দ্র বসু ঢাকা মেডিকেল কলেজে আইজি লোমানকে হত্যা করার পরে যখন বিনয় বসু চলে এসেছিলেন কলকাতায়, তখন তাকে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা তিনি করেছিলেন। তার ডান হাত বলা হতো মেজর সত্যগুপ্তকে। সেই মেজর সত্যগুপ্তর হাতে তৈরি হয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স বিভি। বিনয় বাদল দীনেশ যে অভিযান চালিয়েছিল তার নেতৃত্বে ছিল তারা। এখনকার কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে দেশের কমিউনিস্ট আন্দোলনের তুলনা হয় না আমাদের এখানকার। সে ওই রণদীপের জমানা হোক, জ্যোতি বসুর জমানা হোক, চারু মজুমদারের লাইন হোক, সারা ভারতে কমিউনিস্ট আন্দোলনের এক আলাদা চরিত্র, এক আলাদা ভূমিকা ছিল এই বাংলার। সারা ভারতে কংগ্রেসকে ভেঙে দু টুকরো করে নিজের সংগঠনকে মূল ধারা করে তুলেছেন দুজন, সুভাষচন্দ্র বসু, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বাংলার রাজনীতি এতটাই আলাদা। এখানে সতীদাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল, বিধবা বিবাহের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল, যা তৎকালীন ভারতে আমরা দেখিনি। আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সবথেকে প্রথম সামাজিক আন্দোলন দেখেছিলাম চৈতন্যের সময়। হ্যাঁ, বর্ণাশ্রম তো বটেই, এমনকি সেই জমানাতে জবন মানে মুসলমানকে বুকে জড়িয়ে ধরার সাহস দেখিয়েছিলেন তিনি। ধর্ম আন্দোলনে সারা ভারতে বিবেকানন্দের সমকক্ষ কেউ কি ছিল? তিনি বলেছিলেন সমস্ত ধর্মের কথা, তার গুরু বলেছিলেন। কামারপুকুরের এক স্কুল ছুট ব্রাহ্মণ বলেছিলেন যত মত তত পথের কথা। হ্যাঁ, সেই সময়ে সর্বধর্ম সমন্বয়ের বীজ পোঁতা হয়েছিল। এবং শেষমেশ রবীন্দ্রনাথ এক চূড়ান্ত জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষে দাঁড়িয়ে জাতীয়তাবাদের বিরুদ্ধে মানবতার কথা বলে গেছেন অসংকোচে। কেউ না থাকলে একলা চলার গান গেয়েছেন নির্ভয়ে। এখানেই বাংলা গোটা দেশের থেকে আলাদা। এই ঐতিহ্যকে বাদ দিয়ে বাংলাকে ভাবাই যায় না, কিন্তু সেই সব ঐতিহ্যকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি এই বাংলাতে রাজনীতি করতে নেমেছে। তাদের কারিয়াকর্তারা মাঠে নেমেছেন এই বিরাট ঐতিহ্যের বিপরীত মুখে বাংলাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধরুন, ঠিক বিজেপিও নয়, এক দরকচা মারা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সর্বদা সনাতন সনাতনীদের কথা বলেই চলেছেন। এই অবোধ যদি একটু খোঁজ নিতেন তাহলেই জানতে পারতেন যে বাংলার সনাতনী হিন্দু সংগঠন বা মানুষজনেরাই সেদিন রামমোহনের বিরুদ্ধে সতীদাহ প্রথার পক্ষে লড়েছিলেন। এই সনাতনী হিন্দুরাই বিদ্যাসাগরের পেছনে বাচ্চাদের লেলিয়ে দিয়েছিলেন ব্যঙ্গ করতে, ঢিল মারতে। এই সনাতনীরাই সংসাজিয়ে নাচিয়েছিলেন বিদ্যাসাগরের বাড়ির সামনে। এই সনাতনীরাই এক কায়স্থের কালী ঠাকুরের পূজারী হতে কেবল অস্বীকার করেননি, যিনি সেই পুজো করবেন সেই রামকৃষ্ণদেবকে এক ঘরে করার ডাক দিয়েছিলেন। মথুরবাবু বাধ্য হয়ে রামকৃষ্ণদেবকে এই পুজোর সম্পূর্ণ পুজোর দায়িত্ব দেন। এই সনাতনীরাই বিবেকানন্দ যখন চিকাগো বক্তৃতার পরে কলকাতা সম্বর্ধনার বিরোধিতা করছিলেন, যখন কলকাতায় আসছেন তার সম্বর্ধনার বিরোধিতা করেছিলেন এই সনাতনীরা। এই সনাতনীরা হিন্দু মহাসভা পত্তন করেছিলেন, যা বাংলার মাটিতে পা রাখতে পারেনি। মানে আমি বলতে চাইছি, ভারতের অন্য সব রাজ্যের চেয়ে বাংলার সামাজিক, ধার্মিক, রাজনৈতিক আন্দোলনের ইতিহাস একেবারে আলাদা। বা যা বাংলাতে হয়েছে হয় তা সারা ভারতে হয়নি, বা হলেও সেই আকারে হয়নি, যার ফলে এক উড়ে এসে জুড়ে বসা বিজেপি দিল্লির নেতাদের পক্ষে এই বাংলার রাজনীতি, সমাজনীতি বা ধর্মীয় প্রেক্ষাপট বোঝাও সম্ভব হয়নি। আপনি প্রশ্ন করতেই পারেন যে বেশ তো, দিল্লির নেতারা না হয় না বোঝেন, বাইরে থেকে আসছেন, এ রামকৃষ্ণদেবকে কি বলছেন, ও বঙ্কিমচন্দ্রকে কি বলছেন, একে দাদা ওকে কাকা। বাংলার বিজেপি নেতারাও কি বোঝেন না?
প্রথমত বাংলার বিজেপি নেতাদের মধ্যে ওই একজন শ্রমিক ভট্টাচার্য ছাড়া বাকিরা হয় অবাঙালি, আর না হলে বিজেপির কোর আইডিয়ার কথা জানেনি না, বোঝেনি না। তারা ধান্দায় এসেছেন, ধান্দা চলছে আছেন, তাদের বাংলাকে বোঝার দায় নেই। অন্যরা বাঙালি নন, বাঙালি হলে বুদ্ধিজীবীদের খোঁড় দেওয়ার মতো কথা বাংলায় দাঁড়িয়ে বলতেন না। আর এক দীর্ঘ সময় ধরেই এরাজ্যে বাঙালি বিজেপি নেতাদের ক্রমাগত অসফলতা দিল্লির বিজেপির নেতাদের বাধ্য করিয়েছে নিজেদের হাতে বাংলাকে বিজেপিকে আনার। তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, এখন ফ্রাস্ট্রেটেড তারা। আর সেই আনতে গিয়ে তারা একের পর এক কেলো করেই চলেছেন, ছড়াচ্ছেন। কেলোর কীর্তি বলা যায়। বাঘের আগে ফেউ আসে, প্রতিবাদ করলে ইডি আসে বা সিবিআই, আর নির্বাচন আসছে সামনে, কেন্দ্রীয় মন্ত্রীরা সোনার বাংলা গড়ব বলে হামলে পড়ছেন। হ্যাঁ, ছবি আমরা 2016-তে দেখেছি, 19-এ দেখেছি, 21-এ দেখেছি, 24-এ দেখেছি, আবার আমরা দেখছি। একবার এক একজন দায়িত্ব আর নেন, আর দায়িত্ব ফুরলেই তিনি আর নেই। আরে বাবা, বর্গী যে কারোর উপাধি হয় তো আমরা জেনেছিলাম 2016-তে। আমাদের এখানে বাঙালিরা আমরা কি শুনে ঘুমিয়েছিলাম? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, বর্গীরা আসছে। তো তারা আমরা জেনেছিলাম 2016-তে যে ওই বর্গী এসছে, কৈলাস বিজয় বর্গী, হেরে ভূত হয়ে এখন তিনি মধ্যপ্রদেশের দ্বিতীয় সারির নেতা। তো এবারে মোদি আর অমিত শাহ তো আসছেনই, তারা তো জান লড়িয়ে দেবেন, কিন্তু এক পরিবর্তন রথযাত্রাতে আসছেন। রাজনাথ সিং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আসছেন, মানে এসে গেছেন। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মোদিজির গোটা মন্ত্রিসভার সদস্য আর মোদিজির মুখ্যমন্ত্রীদের মান্থলি পাস দেওয়া হয়ে গেছে, যাতে ওনারা যে কোনো সময় এসে হাজির হতে পারেন। আসলে বিজেপির দিল্লি নেতৃত্বের বঙ্গ বিজেপিতে আস্থা একেবারেই নেই, একেবারেই নেই। ধরুন, নির্বাচনের আগে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতাদের, হ্যাঁ, নানা রকম দায়িত্ব, প্রচার, রোকে ওই রুদ্রও পেয়েছে কিছু প্রচারের দায়িত্ব, রুদ্রনীল আমাদের। কিন্তু নির্বাচনী অর্থ জোগাড়ের দায়িত্ব দিল্লি নিজের হাতেই রেখেছে। কেন বলুন তো? ওনাদের কাছে খবর আছে, এক সাংবাদিক যিনি এখন বিজেপি নেতাও বটে, বড় নেতা, তিনি গতবারের নির্বাচনী ফান্ড থেকে সিম্পলি 2.5-3 কোটি টাকা ঝেপে দিয়েছেন। হ্যাঁ, দলের লোক সেই অভিযোগ করেছে, একেবারে ব্যাংক অ্যাকাউন্ট সমেত। এক অভিনেত্রী তো টাকা নিয়ে নিজে হ্যান্ডেল না করে আপাতত মাঠের বাইরে টাকা নিয়ে কাট। হ্যাঁ, জেতার আগেই ছেড়ে ফাঁক, এমন খবর পেয়েছে দিল্লি নেতৃত্ব। তাই নির্বাচন মরশুম এসছে, দিল্লির নেতারা হাজির। কেবল কি তাই, দিল্লির নেতাদের কাছে এও খবর আছে যে বঙ্গ বিজেপিতে আবার নাকি বেশ কিছু মমতার বসানো লোকজন আছেন, তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে এখনো। তারা বিরোধী শিবিরে সব খবর সময়ে সময়ে পৌঁছে দিচ্ছেন। তারাই নাকি দলের মধ্যে বিক্ষুব্ধদের তালিকা পাঠিয়ে দিচ্ছেন কুণাল ঘোষের কাছে, যাতে সময়ে সুযোগে তাদেরকে জামতলায় বসিয়ে ব্যাপটাইজ, মানে দলবদল করানো যায়। দিল্লির নেতারা নাকি এও টের পেয়েছেন যে বঙ্গ বিজেপির বেশ কিছু নেতা নাকি তৃণমূলের পেরোলে আছেন, মানে মাসে মাসে টাকা পয়সা পান। কাজেই বাঙ্গাল ছাই বললেই তো হবে না, নেতাকর্মীদের কড়া নজরে রেখেই সেই কাজ করাতে হবে বিভিন্ন নির্বাচনী কমিটির মাথায়। তাই দিল্লির নেতারা আপাতত জানা যাচ্ছে তাদের অগাধ বিশ্বাস কেবল বঙ্গ বিজেপির সভাপতির ওপরে। হ্যাঁ, দলবদলু নন, RSS, দীনদয়াল উপাধ্যায় থেকে শক্তি চট্টোপাধ্যায় বোঝেন বাঙালি রীতিনীতি নিয়ে ওয়াকিবহাল। উনিই আপাতত দিল্লির নেতাদের একমাত্র ভরসা। হ্যাঁ, ওনার পরামর্শে জয় শ্রীরাম থেকে মোদিজি জয়মাখালিতে নেমেছেন। শোনা যাচ্ছে ওই বামাখাপা সিনেমাটা ওনাকে দেখানো হবে, আর তারপর থেকে উনি ওই বোমখালি বলতে শুরু করবেন। কিন্তু থাকছেন বটে মঞ্চে সর্বত্র, কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে শান্তিকুঞ্জের মেজ খোকার। কেন? কারণ আবার সেই বঙ্গ বিজেপি সভাপতি আকছি এড়াতে উনি দিয়েছেন মোক্ষম চাল। বিধানসভায় বিরোধী দলনেতাই প্রার্থী নির্বাচনে মূল ভূমিকা নিন, আর তার সঙ্গে দিল্লির নেতারা ক্যাবিনেট চাপিয়েছেন জিততে হবে। হ্যাঁ, প্রকাণ্ড চাপ বঙ্গ বিজেপির মেজ খোকার ওপরে, কারণ উনি এবং দুনিয়ার মানুষজন ভালো করেই জানে বিজেপির কাজকর্মের ধারা। সেই মোডাস অপারেন্ডিতে সুযোগ দেবার পরে ব্যর্থ হলে ঘেঁটি ধরে সাইড লাইনের ওধারে পাঠানো হুদো উদাহরণ আছে। প্যারিস অর পারফর্ম, কাজ করে দেখাও, না হলে ভোগে যাও। তো সেই চাপে বেচারা শান্তিকুঞ্জের মেজ খোকার মুখ আমসি হয়ে গেছে, কারণ দলের ভেতরে সমীক্ষায় বিরাট ভালো ফলাফলের যে ছবি এসেছে তাতে বিজেপি 35% ভোট পাচ্ছেন।
কিন্তু তেনাদের আশা বাম ভোটের প্রায় পুরোটা পাবেন, তৃণমূল ভোটের 2% ক্ষয়ে বিজেপির ধারে আসবে, আর মুসলমান ভোট কিছুটা হলেও ভাঙবে। এতগুলো ভেরিয়েবল সবকটা বিজেপির পক্ষে গেলেও নাকি বিজেপি 77 পার করতেই দম ফেলে দিচ্ছে। তাইলে আমাদের মেজু খোকার কি হইবে? এই মুহূর্তে বিজেপির বেশ কিছু নেতা বলতে শুরু করেছেন 2019-এর পরে অমন দল না ভাঙিয়ে যদি বিজেপি তার নিজের শক্তি নিয়ে লড়তো, যদি বিজেপির কোর ইস্যুগুলোর উপরে নির্বাচনে নামা যেত, তাহলে ছবিটা অন্যরকম হলেও হতে পারত। শুভেন্দু অধিকারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করাতে গিয়ে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে একতরফা মুসলমান বিরোধিতা করেছেন, তা হিতে বিপরীত হয়েছে। 2019-এর আগে দেখুন, মুকুল রায় সিপিএমের মাহফুজা খাতুনকে নিয়ে এসেছিলেন। এই বাংলার 32-33% মুসলমান ভোটারকে মাথায় রেখে সেটাই ছিল ঠিক স্ট্র্যাটেজি। জানে কি আমাদের শান্তিকুঞ্জের মেজো খোকা এসে পুরোটা বদলে দিয়েছেন। ফলে আজ বিজেপিতে আছেন বটে কয়েকজন সংখ্যালঘু মুখ, কিন্তু রাজ্য জুড়ে ওই প্রচারের ফলেই সংখ্যালঘু তো বটেই, সাধারণভাবে ধর্মনিরপেক্ষ হিন্দুরাও বিজেপিকে শত্রু বলে মনে করছে। 2021-এ শুভেন্দু আসার পর থেকে দলের তরফে এক চূড়ান্ত ব্যক্তি আক্রমণ শুরু হয়েছে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, যা বহু সময় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত রাগ, জ্বালা, উষ্মা থেকে করা, যা রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এমনকি বিজেপির মধ্যেও এ নিয়ে কথা হয়েছে যে একজন 70-ঊর্ধ্ব মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করার চেয়ে শিক্ষা, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা, বেকারত্ব ইত্যাদি নিয়ে তৃণমূলকে আক্রমণ করলে তবুও কিছুটা লাভ হলেও হতে পারে। হ্যাঁ, এই সমস্ত কথার পরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করার রাস্তা থেকেও সরে আসার কথা বলেছেন। লক্ষ্য করুন প্রধানমন্ত্রীর চিঠি, সেখানে সরকারের কথা আছে, ব্যর্থতার কথা আছে, ঘুষপেটিয়ার কথা আছে, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা আছে। কিন্তু যে প্রধানমন্ত্রী এর আগের সভায় দিদি ও দিদি বলে টিটকিরি দিয়েছিলেন, ভোটের আগে প্রথম প্রচারে তিনি কিন্তু মমতার নামও নিলেন না। হ্যাঁ, কোথাও শুভেন্দুর ভুলগুলোকে শুধরানোর চেষ্টা চলছে, কিন্তু এতদিন পরে কি সেই ভুল শুধরে নেওয়া যাবে? শুভেন্দু কি জনসভায় ভাইপো বা বেগম মমতাকে আক্রমণ না করে ভাষণ দিতে পারবেন? দেখা যাক। আর কদিনের মধ্যে আমরা সেটাও সামনে এসে যাবে, সেটাও আমরা দেখব। কিন্তু রথযাত্রার আজ পর্যন্ত যে ছবি আমাদের সামনে, তাতে ওই 35%টাও ধরে রাখতে পারলে যথেষ্ট। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।